ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে হুথির ড্রোন হামলা। পৃথক রাজ্যের দাবিতে উত্তাল লাদাখ। ইসরায়েলে সরাসরি আঘাত হানল ড্রোন, আহত অন্তত 20। ইউক্রেন নিয়ে ট্রাম্পের সুর বদল, পাল্টা জবাব মস্কোর। মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের মধ্যেই গাজায় তীব্র হামলা। ট্রাম্প কি আসলেই নোবেল পাওয়ার যোগ্য? 1 দশক ধরে অচল সার্ক সচল করতে হঠাৎই আমেরিকার দ্বারস্থ বাংলাদেশ। দালাসে মার্কিন অভিবাসন দপ্তরে বন্দুকবাজের হামলা, আতঙ্কে হুড়োহুড়ি কর্মীদের, মৃত 1। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। আর আপনারা প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হুথি। এই হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তেল আবিবের উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম বা এমডিএ। বুধবারের এই হামলার পর এমডিএ জানায় আহতদের মধ্যে 2 জন 60 বছরের বেশি বয়সী পুরুষ গুরুতর আহত হয়েছেন, আরও 1 জন মাঝারি আঘাতপ্রাপ্ত এবং বাকি 17 জন হালকা জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অধিকাংশের শরীরে শার্পনেলের আঘাত লেগেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলার আগে শহরে সতর্ক সাইরেন বেজেছিল, তবে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যর্থতা ঘটে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থেকে 2টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও ড্রোনটি ভূপাতিত করা যায়নি। এ কারণে ড্রোনটি শহরে আঘাত হানে এবং হতাহতের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় ড্রোনের আঘাতে ভবনে আগুন ধরে যায়। সামরিক বাহিনী জানিয়েছে কিভাবে প্রতিরক্ষা ব্যর্থ হলো তার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে একই সময়ে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে জরুরি অবস্থা তৈরি হয়। উড়োজাহাজে থাকা এক ইসরায়েলি যাত্রী স্ট্রোকে আক্রান্ত হলে বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি অবতরণ করে, পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। যাত্রীরা শীঘ্রই তেল আবিবের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত করবেন বলে জানানো হয়েছে। ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে 2 দেশের যোগাযোগ কিছুটা ঘনিষ্ঠ হয়েছে। পৃথক রাজ্যের দাবিতে উত্তাল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। রাজধানী লেহতে এই নিয়ে বিরাজ করছে বিশৃঙ্খল পরিবেশ। জলবায়ু কর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনে আন্দোলনের প্রতি সমর্থন জানাতে বুধবার হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসে। প্রথম দিকে শান্তপূর্ণভাবে শুরু হলেও দ্রুত পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের, পরবর্তীতে তা ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। উত্তেজনার মধ্যে আন্দোলনকারীরা এক সিআরপিএফ গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে গোটা শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনায় পুলিশের গুলিতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছে আরও 70 জন। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের, কিন্তু এর আগেই লেহ শহরে বিক্ষোভ করেন একদল যুবক। প্রত্যক্ষদর্শীদের মতে প্রতিবাদে অংশ নেওয়া অধিকাংশই ছিলেন তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী। তারা লাদাখকে পূর্ণ রাজ্য করো ও কেন্দ্র সরকারের দায়িত্ব পালন করো স্লোগান দিতে থাকেন। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস সত্ত্বেও বিক্ষোভ ক্রমেই তীব্রতর হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ, লাঠিচার্জও করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য উচ্চ পর্যায়ের বৈঠকের কথা ঘোষণা করেছেন। লাদাখের প্রতিনিধিদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা ভুল ছিল এবং তাদের দাবি দাওয়া খারিজ করে দেওয়া হয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। লাদাখবাসীর বিশ্বাস প্রতিশ্রুতি ভঙ্গের জন্য সরাসরি বিজেপি দায়ী। আন্দোলনকারীরা স্পষ্ট বলেছেন দাবি দাওয়া পূরণ না হলে আন্দোলন চলবেই, তারা পিছু হটবেন না, তাদের লড়াই থামবে না। লেহের জেলা ম্যাজিস্ট্রেট রোমিল সিং কারফিউ ঘোষণা করেছেন। লাদাখের এই গণবিক্ষোভ বিজেপিকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। এছাড়াও ওয়াংচুক জানিয়েছেন এটি জেনজি বিক্ষোভ, এতে কংগ্রেসের কোনো হাত নেই। লাদাখের বিশিষ্ট প্রকৌশলী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক টানা 15 দিন ধরে অনশনে আছেন। তার শরীর ভেঙে পড়ছে। অনশনে থাকা আরও 2 জন হাসপাতালে ভর্তি হবার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন মানুষ। তাদের প্রধান দাবি লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং অঞ্চলটিকে সংবিধানের 6ষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত করা। 6ষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত হলে এখানকার জনজাতি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও পরিবেশ সুরক্ষার নিশ্চয়তা পাওয়া যাবে। ওয়াংচুকের এই উদ্যোগ লাদাখের তরুণ প্রজন্মকে বিশেষভাবে নাড়া দিয়েছে।
তাদের অভিযোগ 2019 সালে অনুচ্ছেদ 370 প্রত্যাহারের পর থেকে কেন্দ্র সরকার লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিলেও বাস্তবে উন্নয়ন বা অধিকার রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টির বা বিজেপির লেহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি আশপাশের রাস্তায় ভাঙচুর চালানো হয়। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়। উল্লেখ্য, 2019 সালের 5ই অগস্ট অনুচ্ছেদ 370 বাতিলের পর জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরকে একদিকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়, অন্যদিকে লেহ ও কার্গিল মিলে গঠিত হয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। কিন্তু সেই সিদ্ধান্তের পর থেকেই এখানকার মানুষ পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি জানিয়ে আসছেন। সোনম ওয়াংচুক শুধুমাত্র একজন পরিবেশ কর্মী নন, তিনি লাদাখের শিক্ষা ব্যবস্থা ও সমাজ সংস্কারের অন্যতম পথিকৃৎ। তিনি প্রতিষ্ঠা করেছেন দ্য এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ বা SCEMOL। এই প্রতিষ্ঠানটি লাদাখের গ্রামীণ শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। তার জীবন ও কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়েই বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের মূল চরিত্রটি লেখা হয়েছিল। সিনেমাটিতে আমির খানের চরিত্র রেঞ্চো আংশিকভাবে তার থেকে অনুপ্রাণিত হয়ে পর্দার সামনে এসেছিল। শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য তিনি 2018 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পান। দখলদার ইসরায়েলের ইলাতে আঘাত হেনেছে একটি ড্রোন। বিস্ফোরকবাহী ড্রোনটি ইসরায়েলকে লক্ষ্য করে ছুঁড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দিনের আলোতে ড্রোনটি এসে ইলাতে আছড়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ডেভিড আদম অ্যাম্বুলেন্স সেবা, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে ড্রোনটি সরাসরি আঘাত হানছে। ওই সময় ইলাতে সতর্কতামূলক সাইরেন বাজছিল, তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF ড্রোন হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা ব্যর্থ হয়, এরপর এটি ইলাতে আঘাত হানে। ড্রোনটি আটকাতে আয়রন ডোম মিসাইল ছোড়ে ইসরায়েলি বিমান বাহিনী। মিসাইলটি কেন ড্রোন আটকাতে পারল না সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে মুসলিম নেতাদের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার 8টি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে 2টি সূত্র জানিয়েছে এই পরিকল্পনায় গাজার যুদ্ধ বিরোধী জিম্মিদের মুক্তি এবং হামাসবিহীন একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা হয়েছে। ট্রাম্পের পরিকল্পনাটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পরিকল্পনার ভিত্তিতে সাজানো হয়েছে, তবে এতে যুদ্ধ বন্ধের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুসলিম নেতাদের কাছে দেওয়া নতুন পরিকল্পনা ও প্রস্তাব অনুযায়ী গাজায় কয়েক সপ্তাহের জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে, যার মাধ্যমে হামাসের হাতে থাকা অবশিষ্ট 48 জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। একটি সূত্র জানিয়েছে বৈঠকে উপস্থিত দেশগুলো ট্রাম্পের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। ওই সময় মুসলিম নেতারা একটি যুক্তিপত্র উত্থাপন করেন। এতে গাজায় যুদ্ধ অবসানের প্রস্তাবকে সমর্থন এবং জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তারা। একই সাথে তারা ট্রাম্পের এই শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া যুক্তিপত্রের দখলদার ইসরায়েলের বিরোধিতা করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা, গাজা ও পশ্চিম তীর দখল, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলিতে স্থিতাবস্থা লঙ্ঘনের বিষয়টির নিন্দা জানিয়েছেন তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎ করেই সুর বদলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো আবার কিয়েভ ফিরে পেতে পারে বলে বিশ্বাস তার। কিছুদিন আগেও যুদ্ধ বন্ধে ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড় দেওয়া লাগতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের পর ক্রেমলিন বলেছে ইউক্রেনে অভিযান চালিয়ে যাবে তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানেই কথাগুলো বলেন তিনি। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে, এর মধ্যে রয়েছে ক্রিমিয়াও। 2014 সালে ইউক্রেনের রুশটুন্থি সরকারের পতনের পর উপদ্বীপটি দখল করে নিয়েছিল রুশ বাহিনী। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়া এখন বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার এখনই সময়। তিনি মনে করেন ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে বর্তমানে লড়াই করার এবং নিজেদের প্রকৃত মানচিত্রের পুরো অংশ ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে ইউক্রেন। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধের শুরু থেকেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এককাট্টা সমর্থন পেয়ে আসছিল ইউক্রেন। গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় বসার পর সেই সমর্থন
অনেকটাই কমে। পাশাপাশি যুদ্ধবন্ধের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই লক্ষ্যে একাধিকবার ইউক্রেনের ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় গত মাসে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেই সময় দুজনের মধ্যে বেশ সখ্য দেখা গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেন সহ ইউরোপীয় নেতাদের শঙ্কা ছিল আড়ালে হয়তো ইউক্রেনের দখল হওয়া ভূখণ্ডগুলো রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে। শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে অঞ্চল ছাড় দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্পও। এখন ট্রাম্পের অবস্থান বদলের পর সমালোচনা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার বলেছেন, ইউক্রেন নিয়ে প্রেসিডেন্ট পুতিন যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা অর্জন করতে এবং নিজেদের স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে রাশিয়া। রাশিয়ার বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে এটি করা ছাড়া আর কোনো উপায় নেই। জেলেন্সকির সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে কাগজে বাঘ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। এমন মন্তব্যের বিরোধিতা করেন পেসকভ, যদিও নিজেদের অর্থনৈতিক সমস্যার কথা স্বীকার করেন তিনি। পেসকভ বলেন, রাশিয়া নিজেদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখছে, তবে এটি সত্যি যে অর্থনীতির বিভিন্ন খাতে নানা সমস্যা ও উদ্বেগ রয়েছে। ট্রাম্পের মন্তব্যে রাশিয়া নাখুশ হলেও এতে বেশ খুশি হয়েছেন জেলেন্সকি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা ভালো এবং গঠনমূলক হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের মন্তব্যকে বড় পরিবর্তন বলে উল্লেখ করেন তিনি। পরে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেন্সকি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি রয়েছে। ট্রাম্পের মন্তব্যের প্রশংসা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। বুধবার তিনি বলেন, এটি খুবই শক্তিশালী বক্তব্য। এমনটা আমরা আগে এই ধরনের পরিসরে শুনিনি, তাই এখন আমরা একই ধরনের বোঝাপড়ায় পৌঁছেছি। বিষয়টি সত্যিই ভালো। ফিলিস্তিনের গাজা নগরীর আরও ভেতরে অগ্রসর হয়েছে ইসরায়েলি সেনারা। বড় বড় ভবন লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে ফেলা হচ্ছে বোমা। শুধু গাজা নগরী নয়, পুরো গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি আগ্রাসন। এতে গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত অন্তত 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের চলা আগ্রাসন নিয়ে মুসলিম 8 দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই এমন নৃশংসতা চালানো হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবারই বৈঠক হয়। ট্রাম্পের সঙ্গে যেসব দেশের নেতাদের বৈঠক হয়েছে সেগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। গত রবি ও সোমবার ফিলিস্তিনকে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ 10 দেশের স্বীকৃতির পর এই বৈঠক নিয়ে বেশ আলোচনা ছিল। মঙ্গলবারের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এই সময় মুসলিম নেতাদের সঙ্গে এই বৈঠককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এই যুদ্ধ শেষ করতে চাই। আর বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। ট্রাম্প সংঘাত শেষ করার কথা বললেও গাজায় ইসরায়েলের চলা আগ্রাসনের বড় সমর্থক যুক্তরাষ্ট্রই। প্রায় 2 বছর ধরে চলা এই আগ্রাসনে ওয়াশিংটনের এক কাঠা সমর্থন পাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে অসহায় ফিলিস্তিনিদের ওপর চলছে হামলা। ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফাইসাল বিন ফারহান, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী প্রাবোভো সুবিয়ান্তো, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও মিশরের প্রধানমন্ত্রী মুস্তাফা মাদবৌলি। বৈঠকের আগে এই দেশগুলোকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ছাড়া গুরুত্বপূর্ণ সব দেশের সঙ্গে এক টেবিলে বসবেন তিনি, তারপর ইসরায়েলের সঙ্গে আলোচনা হবে। ট্রাম্প প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। বৈঠকের পর বিস্তারিত কিছু না জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে শুধু হাত নাড়ান ট্রাম্প। বিস্তারিত জানায়নি হোয়াইট হাউসও। তবে বুধবার রাতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া নেতাদের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, বৈঠকে মুসলিম দেশগুলির নেতারা গাজায় অসহনীয় পরিস্থিতি, মানবিক বিপর্যয় ও বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি ট্রাম্পের কাছে তুলে ধরেছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, বৈঠকে গাজা সংঘাত বন্ধের ওপর গুরুত্ব দেন মুসলিম নেতারা। তারা বলেন, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে গাজায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশ করতে দেওয়ার এবং উপত্যকাটিতে বন্দী জিম্মিদের মুক্তির জন্য দ্রুত একটি যুদ্ধবিরতি। এছাড়া পশ্চিম তীর ও গাজায় স্থিতিশীলতার জন্য একটি পরিকল্পনা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় আরব ও ইসলামী সহযোগিতা সংস্থার পরিকল্পনার ভিত্তিতে। গাজা পুনর্গঠনের উপরও গুরুত্ব দেন মুসলিম নেতারা। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। এতে প্রায় 1200 জন নিহত হন। সেদিন থেকেই গাজার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে 16 সেপ্টেম্বর গাজা নগরীতে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে সেখানকার প্রায় 10 লাখ বাসিন্দার মধ্যে 4.5 লাখ গাজার দক্ষিণ পাশে চলে গেছেন। ইসরায়েলের দাবি, হামাস নিধনের জন্য গাজা নগরীতে তাদের এই অভিযান। যদিও ইসরায়েলি সেনাদের হামলায় যারা নিহত হচ্ছেন তাদের প্রায় সবাই সাধারণ ফিলিস্তিনি। যেমন বুধবার নগরীর মধ্যাঞ্চলে বাস্তুচ্যুত একাধিক পরিবারের আশ্রয় নেওয়া একটি ভবনে হামলা হয়। এতে বেসামরিক 20 ফিলিস্তিনি নিহত হন। পাশের একটি আবাসিক ভবনে হামলায় নিহত হন আরও 2 জন। গাজা নগরীর প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী শহরের উপকণ্ঠে জনবসতিপূর্ণ তেল আল হায়া এলাকায় ট্যাঙ্কের উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। আরও ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে আল কুদুস হাসপাতালের কাছে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার কাছেও অবস্থান করছে ইসরায়েলি ট্যাঙ্ক। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলিতে হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। আকাশপথেও হচ্ছে হামলা। মধ্য গাজা থেকে আল জাজিরা সাংবাদিক তারেক আবু আজম জানান, নগরীতে ইসরায়েলি বাহিনীর নৃশংসতার খবর পাচ্ছেন তারা। ফিলিস্তিনিদের ঘুমের মধ্যেই বোমা বর্ষণ করে হত্যা করা হচ্ছে। শহরে এখনো টিকে থাকা বহুতল ভবনগুলিতে যুদ্ধ বিমান থেকে বৃষ্টির মতো বোমা বর্ষণ করা হচ্ছে। ধোঁয়ায় ঢেকে গেছে শহরের আকাশ। গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে উপত্যকাটিতে অন্তত 65,419 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,67,000-এর বেশি ফিলিস্তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ওফার ব্রনস্টাইন বলেছেন, আরও কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও থাকতে পারে। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া ফ্রান্সের প্রতিনিধি দলে রয়েছেন ওফার ব্রনস্টাইন। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রনস্টাইন বলেন, ট্রাম্প ও ইসরায়েল সরকার অনেক কথা বলছে, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর এবং হামাসের হাতে বন্দীদের মুক্তি দেওয়ার পর কি হবে সেই বিষয়ে দুই পক্ষের কেউই বাস্তবসম্মত কোনো প্রস্তাব দিচ্ছে না।